হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রার রায়মার্টিনের গণিতের সপ্তম স্কুল সলভ করব। ওকে, দেখো একদম প্রথম প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো। দেখো 4/100 সমান বলছে 100 ভাগের 4 ভাগ, বা এটাকে আমরা কি লিখতে পারি বলো দেখি, 4%। তাহলে আমি দেখো একদম প্রথম প্রশ্নটার উত্তর লিখে দিচ্ছি। এটা শূন্যস্থান পূরণে যেটা হবে সেটা কী হবে, শতাংশ। ওকে, তারপরে দেখো ক্ষয়ের দাগে দেখো আছে, কাজের লোক ও সময়ের মধ্যে একটি কমলে অন্যটি বাড়বে, তাই এই সম্পর্ক কমলে বাড়ে। এটা কি হবে, ব্যস্ত সম্পর্ক। আমি কি বলেছিলাম যে একই মনে হলে কমলে কমে, বাড়লে বাড়ে, এরকম মনে হলে সরল, আর উল্টোটা মনে হলে ব্যস্ত। বুঝলে, যে কমলে বাড়ে বা বাড়লে কমে, এরকম মনে হলে ব্যস্ত সম্পর্ক। এটা তাহলে কী হবে, ব্যস্ত সম্পর্ক। তারপরে দেখো গদ দাগে কি বলছে, দেখো তারপরে গয়ের দাগে ঘনবস্তুর কয়টি মাত্রা, ঘনবস্তুর অ্যাকচুয়ালি 3টি মাত্রা হবে, হলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে ঘনবস্তুর কয়টি মাত্রা, 3টি মাত্রা। তারপরে দেখো ঘের দাগে প্রশ্ন দেখো, 670 পয়সা সমান কত টাকা। 1 টাকা সমান 100 পয়সা। টাকাকে পয়সা করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে পয়সাকে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 670 পয়সা সমান কত হবে, 670/100। দুটো শূন্য আছে মানে দশমিক এখানে পড়বে, 6.7 টাকা হলো। 70 টাকাও তুমি লিখতে পারো। ওকে, তারপরে দেখো উমর দাগে বৃত্তের বৃহত্তম জায়গাকে কি বলে, ব্যাস বলে। ওকে, ঘ শর্ট প্রশ্নে পুরো বাক্যে লেখার দরকার নেই, এগুলো শুধুই উত্তরটা লিখলেই মাস্টার নম্বর দেবে। চয়ের দাগে দেখো, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলে। হলো, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলে। এখানে একটু নয় বুঝিয়ে দিয়ে আমি সাইডে সমকোণী ত্রিভুজের ছবিটা মাথায় রাখবো। হলো, একটি সরলরেখার উপর এই সরলরেখার উপর একটা সরলরেখার লম্বভাবে অবস্থান করবে। হলো, মানে একটা কোণ 90 ডিগ্রি হবে। সোজা কথা, সমকোণ মানে একটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে দেখো সমকোণী, এটাকে বলে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কি বলেছে, বৃহত্তম বাহু এইটা বড় বাহু, এইটাকে কি বলে, অতিভুজ বলে। একটু বুঝে নাও। আর এটাকে কি বলে, ভূমি। আর এইটাকে কি বলে, লম্ব। ওকে, যেহেতু সমকোণী ত্রিভুজের প্রসঙ্গটা এলো, যার জন্য এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। তারপরে দেখো এখানে অতিভুজ কিন্তু তোমরা হস্যকার লিখবে। হলো, ভয় হস্য, ভয় হস্যকার। আর ভূমি এটা ঠিক আছে, এটা লম্ব। তারপরে দেখো এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো 5z 10y আর 15x, এখানে কি হবে আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো কি আছে, 5z তারপরে 10y আর কী হবে 15x, এখানটা কি হবে তোমরা দেখো, 5, 10, 15, তাহলে এখানে 20 হবে। বুঝতে পারছো, পটানোবিদ্যা আর কি। এটা দেখো XYZ, এখানে যদি W লিখি তাহলে পটে যাবে এদিক দিয়ে, WXYZ। হলো, বিষয়টা ভাবো,
এদিক দিয়ে 5, 10 মানে 5 5 করে হচ্ছে বেড়েছে। 5 এটা 5 বেড়েছে, 10 এটা 5 বেড়েছে, 15 এটা 5 বেড়েছে, তাহলে 20 হবে। আর এখানে এক্স ওয়াই জেড, তাহলে এদিক দিয়ে মিলে যাচ্ছে, তাহলে এর আগেরটা কত ডব্লিউ হবে, তাহলে ডব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, দেখো তারপরে দেখো 2-এর দাগে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত। সমবাহু ত্রিভুজের, সমবাহু মানে সমান বাহু, মানে প্রত্যেকটা বাহু সমান, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা কোণও সমান হবে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হবে, 60 ডিগ্রি। ওকে, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। দেখো লিখে নিয়েছি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত, 60 ডিগ্রি। কেন, তিনটি কোণ, তো তিনটি কোণে 60 60 60 180 হবে। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ, তাহলে তিনটি কোণ 60 হলে 180 হচ্ছে। তারপরে দেখো এই প্রশ্নগুলো করেছে, এইটাকে দেখো, এইটাকে বলছে দশমিক ভগ্নাংশে লিখতে বলছে। আমি যদি লিখি 17/8/100, দশমিক ভগ্নাংশে কেমন লিখবো দেখো, 17 যোগ, আমি এটা 8/100 লিখতে পারি, সমান লিখতে পারি। দেখো 17 যোগ, একে ভাগ করলে কী হবে, দুটো সংখ্যা বাম দিকে সরবে, দুটো শূন্য যেহেতু আছে, একটা সংখ্যা সরলে এখানে আর একটা শূন্য দিয়ে এখানে, তাহলে 0.08। তাহলে একে যোগ করলে কত হবে, 17.08 হলো দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেছে। তারপরে গয়ের দাগে দেখো, এটাকে বলছে ভগ্নাংশে প্রকাশ করতে, মানে ভগ্নাংশ মানে লভর থাকবে। দেখো একে মানে দশমিক তুলতে হবে। দশমিক তোলার নিয়ম কি, যে পুরোটাকে উপরে লিখবো, পুরোটা উপরে কত আছে, শুধু 2 আছে, মানে বাম পাশে শূন্য, কোনো মূল্য নেই। আর দশমিকের পরে কটা, 3টে, তাহলে নিচে একের পিঠে 3টে শূন্য। দশমিকের পরে যটা অঙ্ক থাকবে নিচে একের পিঠে তটা শূন্য বসবে। দেখো একে ভগ্নাংশে পরিণত করা হয়ে গেছে। তারপরে ঘয়ের দাগে ফুটবল আকারের ঘনবস্তুগুলিকে কি বলে। দেখো তাহলে ঘয়ের দাগে কি হবে, ফুটবল আকারের ঘনবস্তুগুলিকে কি বলে, গোলক বলে। ধরো তারপরে দেখো উঁর দাগে বলছে একটি ইটের কটি শীর্ষবিন্দু থাকে। দেখো এই যে একটি ইটের কটি শীর্ষবিন্দু থাকে, কটি থাকে, তোমরা একটা ইটকে দেখতে ধরো একটা এই বইয়ের মতো হবে, তাই না, বা আরও ছোটো জিনিস যদি হয় দেখানো যায়। দেখো একটা ইটের শীর্ষবিন্দু সংখ্যা, একটা ইটের শীর্ষবিন্দু সংখ্যা হচ্ছে 8টি হবে। হলো, তোমরা গুনে নেবে ইটের, দেখবে শীর্ষবিন্দু সংখ্যা 8টি হবে। চয়ের দাগে দেখো হচ্ছে এগুলি দ্বারা গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে ক্ষুদ্রতম সংখ্যা কেমন তৈরি করতে হয় বলেছিলাম, ছোট থেকে বড় সাজিয়ে দেবে, কিন্তু শূন্য থাকলে শূন্যটাকে আগে লেখা যাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে একে কী লিখবো, ফার্স্টে 3, তারপরে লিখবো 0, 3 0 5, না 3 0 4 5 7 9 হলো। তাহলে সংখ্যাটি কত হবে, 3 0, তারপরে 4 5 7 9। ওকে, তারপরে দেখো এত মিনিট সমান কত ঘন্টা কত মিনিট হলো। তাহলে আমরা মিনিট থেকে ঘন্টায় যাব। হলো, আমি যে 1 দিয়ে যে বিষয়গুলো লিখে রাখতে বলেছিলাম, তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট গো, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে দেখো ঘন্টা থেকে মিনিট গেছি, এক ছিল 60 হয়েছে, মানে 1কে নিশ্চয়ই 60 দিয়ে গুণ করেছি, তাহলে ঘন্টা থেকে মিনিট যেতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে মিনিট থেকে ঘন্টা আসবে, উল্টোটা হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 105 মিনিট সমান কত হবে, তাহলে 60 দিয়ে ভাগ করবো, 60 2 100, ও 120 বেশি হয়ে যাবে, 60 1 60, 5 নামলো 4, তাহলে কত হবে, এটা কিন্তু 1। ওকে, এটা ঘন্টা, এটা হচ্ছে মিনিট। তাহলে 105 মিনিট সমান 1 ঘন্টা
45 মিনিট। ওকে, তারপরে দেখো সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 55। ভাবো অপর দুটি কোণের মান। সমকোণী ত্রিভুজ বলেছে মানে এর একটা কোণ সমকোণ হবে, মানে সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে একটা 90 ডিগ্রি হবে, বুঝতে পারছো, আর একটা দেওয়া আছে 55। তাহলে অপর দুটি কোণ মানে মোট তো তিনটে কোণ, একটা কোণ দেওয়া আছে, আর একটা 90 হবে, আর একটা কত হবে, টোটাল 180। যেহেতু 180 থেকে 90 আর 55 যোগ করে বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে সমকোণী ত্রিভুজের অপর দুটি কোণ তাহলে হচ্ছে কত হবে, অপর দুটি কোণ তাহলে কী হবে, 90 ডিগ্রি একটা হবে, আরেকটা কত হবে 180 থেকে এই 90 ডিগ্রি প্লাস 55 যোগ 55 হলো। তাহলে 90 ডিগ্রি একটা আর 180 বিয়োগ এটা কত, তাহলে 35 হলো। ওকে, তাহলে অপর দুটি কোণ 90 ডিগ্রি আর 35 ডিগ্রি। ওকে, এরপরে দেখো বলতে ভাজ্য দিয়েছে, ভাজক দিয়েছে, ভাগফল আর ভাগশেষ কত, ভাজ্য আর ভাজক দিয়েছে। ওকে, অঙ্কটা সহজ। ভাজ্য দিয়েছে মানে মাঝখানেটাকে ভাজ্য বললে 668, আর ভাজক দিয়েছে মানে এইটা, তাহলে ভাগ করো, 6 একে 6 8 নামলো, আবার 6 একে 6 2 নামলো, এই দুই বিয়োগ ফল 8 নামলো, 6 4 24 4 বিয়োগ ফল, তাহলে অতএব ভাগফল কত 124, আর ভাগশেষ কত হবে 4। ওকে, একটু মিস্টেক দেখো, 6 একে 6 8 নামলো, এটা 6 1 কিন্তু এটা 1, 6 একে 6, এটা হচ্ছে 124 না 114। ওকে, তারপরে দেখো একটি মাঠের পরিসীমা দিয়েছে আর দৈর্ঘ্য দিয়েছে। ওকে, এটা কিন্তু প্রশ্নটা ভুল আছে, এটা আয়তকার মাঠ হবে। ওকে, এটা প্রশ্নে দেওয়া নেই, মিস্টেক হয়ে গেছে নিশ্চয়ই। শুধু পরিসীমা দিলে প্রশ্নের উত্তরটা করা যাবে না। আয়তকার মাঠটা হবে, আয়তকার মাঠের পরিসীমা দেওয়া আছে। তাহলে আমি আয়তকার মাঠের পরিসীমা সূত্র কি জানি, 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 178 লিখতে পারি। দেখো আমি লিখেছি, যেহেতু পরিসীমা বলেছে 178, এটা আয়তকার মাঠ হবে তোমাদের বললাম, তাহলে আয়তক্ষেত্র পরিসীমা সূত্রটি লিখেছি, পরিসীমা সমান 178। আচ্ছা, এখানে এবারে দৈর্ঘ্য 52 দেওয়া আছে, হলো দৈর্ঘ্য 52 যোগ কী লিখবো, যাই আছে তাই লিখবো, প্রশ্ন তো জানি না, যাই আছে তাই লিখলাম 178। এবারে কি লিখব, 52 যোগ প্রস্থ, দুইটা গুণ ছিল, এদিকের ভাগ হবে 178/2, 2 8 16, 2 9 18। আচ্ছা, এবার তাহলে প্রস্থ সমান কী লিখব, প্রস্থ সমান 89 বিয়োগ এটা এদিকে এলে বিয়োগ হবে 52, তাহলে এটা বিয়োগ করলে 9 থেকে 2 বাদে গেলে 7, আর 8 থেকে 5 বাদে গেলে 3, 37। তাহলে প্রস্থটা পেয়ে গেলাম, হলো। অতএব মাঠটির প্রস্থ 37 মিটার। অতএব মাঠটির প্রস্থ 37 মিটার। এই জাতীয় অঙ্কগুলো বারবার করা হচ্ছে, আশা করি তোমাদের আটকাবে না। তারপরের অঙ্কটা দেখো, তারপরে বলছে এটা যোগ করতে বলছে। দেখো এই অঙ্কটা যোগ করতে বলছে, ঘ আছে দেখো 3 পূর্ণ 3/7 যুক্ত 6/7। ওকে,
এটাকে তোমরা ভেঙেও করতে পারো। ধরো আমি এরকম লিখতে পারি 3 প্লাস 3/7 প্লাস 6/7 হলো। এটাকে আমি রেখে দিলাম। এটা 7 লসাগু, 3 যুক্ত 6, 3 প্লাস কত, এটা 6 3 9, 9/7। ওকে। আর তোমরা কেউ যদি মনে করো পূর্ণ ভাঙ্গিয়ে করবে সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। এটা 7 7 3 21 যোগ 9, 29/7, 7 4 28, 28 বিয়োগফল হচ্ছে 1 হলো। একটু দেখো, এটা 21 আর 9 যোগ করলে 30 হবে। ওকে, এটা 30 হবে, তার মানে এটাও 30 হলো। 7 4 28, তাহলে এটা হবে 2, তাহলে এটা কত হবে 4 পূর্ণ 2/7। তোমরা খেয়াল করবে, দেখো এরকম পূর্ণ থাকলে মাঝখানে কিন্তু যোগ লেখা যায় হলো, কিন্তু তার মানে এখানে যে যোগ আছে এটাকে কিন্তু পূর্ণ লিখে দেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। 3 পূর্ণ 3/7কে আমরা কি লিখতে পারি, 3 যুক্ত 3/7 লিখতে পারি। ওকে, কিন্তু এই জায়গাটায় তোমরা হয়তো ভাববে তাহলে এটাও তো আমি 3 যোগ 9/7 আছে, তাহলে আমি এটাকে লিখে দেবো তাহলে 3 পূর্ণ 9/7, না, সেটা কিন্তু উত্তর হবে না। দেখো এটাকে ক্যালকুলেশন করতে এটা আসছে উত্তর। ওকে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর যদি কারোর এত শত মাথায় না থাকে তাহলে এইটাকে পূর্ণ ভাঙবে, পূর্ণ ভাঙার পরে যেমন তোমরা ভগ্নাংশের যোগ শিখেছো সেরকম করে দিয়ে এলেও মাস্টার ফুল নম্বর দেবে। তারপরেরটা দেখো, দুটি সংখ্যার গসাগু দিয়েছে, লসাগু দিয়েছে। একটি সংখ্যা 30 হলে অপর সংখ্যা কত। এই রকমের আমরা একটা সূত্র জানি, লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। আমি দেখো লিখে নিচ্ছি। ওকে, দেখো আমি লিখে নিয়েছি। আমরা জানি এটা কিন্তু সূত্রের মতো, তোমরা মুখস্থ করে রাখবে। লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এখানে লসাগু দিয়েছে কত, প্রশ্নে দিয়েছে দেখো 150, গুণিত গসাগু কত 5 সমান একটি সংখ্যা দিয়েছে 30, তাহলে একটি সংখ্যা যদি 30 হয় তাহলে অপর সংখ্যা 30 গুণিত কি, দুটি সংখ্যার গুণফল। তাহলে একটি সংখ্যা যদি 30 হয় তাহলে 30 গুণিত অপর সংখ্যা। ওকে, তাহলে দেখো আমি যদি এটাকে লিখি 150 গুণিত 35টা গুণ ছিল, এদিকে লিখি ভাগ হবে, সমান অপর সংখ্যা, 0 0 কাটলে 3 5 15, তাহলে অতএব অপর সংখ্যা কত 25। অতএব অপর সংখ্যা 25। চয়ের দিকে দেখো, চয়ের দিকে কি প্রশ্ন আছে দেখো, 10টি পেনের দাম 40 টাকা হলে 4টি পেনের দাম কত। 10টি পেনের দাম 40 টাকা, তাহলে একটি পেনের দাম আগে বার করো। একটি পেনের দাম কম হবে 40/10, তাহলে 4টি পেনের দাম কত হবে, একটি পেনের দাম যা হবে 4টি পেনের দাম নিচে বেশি হবে, বেশি হলে কি গুণ হবে, 0 0 কাটলে তাহলে 16 টাকা। ওকে, 16 টাকা হবে। তারপরের প্রশ্নটা দেখো, তারপরে পরের প্রশ্ন দেখো, 9 বর্গ এবং বর্গমূল কত। 6 দাগে দেখো, 9 বর্গ কত হবে, 9 বর্গ কত হবে, 9 9
9 গুণিতক 9, 9 বর্গমূলকে 9 গুণিতক 9 81। আবার বলছে 9 বর্গমূল, 9 বর্গমূল সমান কত হবে? 9 কি লিখতে হবে? 3 গুণিতক 3 সমান কত? 3 হলো। তাহলে 9 বর্গ 81 আর 9 বর্গমূল 3। ওকে, তো 6 বর্গের জোড় আগে দেখো যে এতকে স্থানীয় মানে বিস্তার করি, এই প্রশ্নগুলো বারবার পাচ্ছ। এতকে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে? প্রথমটা দেখো 6030, তারপরে কত আছে? 8.023 কে স্থানীয় মানে বিস্তার করে পাই। দশমিকের আগেরটা কেমন করতে বলেছি? একক, দশক, শতক, হাজার ও যুগ। তাহলে 6 গুণিতক 1-এর পিঠে কটা শূন্য? 1 2 3 4টে শূন্য যুক্ত। তারপরে শূন্য গুণিতক মানে 0 গুণিতক 1-এর পিঠে 3টে শূন্য, সেটা করে লাভ নেই। তাহলে শূন্যের সময় যাই গুণ করবে 0 হবে। 3 গুণিতক 1-এর পিঠে করে 1টা 2টো শূন্য, প্লাস আবার শূন্য আছে ছাড়ো। তারপরে 8 গুণিতক 1 করতে পারো, না করলে চলবে, প্লাস তারপর কত? 0/1-এর পিঠে 1টা শূন্য হবে, কিন্তু এটা করব না, তাহলে শূন্য করে লাভ নেই, যেহেতু শূন্যকে যা কিছুতে ভাগ করি তার কোনো মান নেই। তারপরে 2/1টা 2টো, তাহলে 1-এর পিঠে 2টো শূন্য, যোগ তারপরে 3/1-এর পিঠে 1টা 2টো 3টে শূন্য। ওকে, তো এটাকে পারলে তোমরা আর একটা লাইনও করে দিতে পারো। দেখো এটা 6 আর এটা কি হবে? 6 আর 4টে শূন্য, 103 কত? 300, 10,000, 6 কত? 6,000, 103 কত? 300, যোগ কত? 8। এগুলো যাই আছে তাই লিখে দাও, হলো। এই অংশটা করে দেবে। ওকে, যদি স্যার চায় অবশ্যই করে দিতে পারো। দেখো তারপর বলছে 121 জন ছাত্র বর্গাকারে দাঁড়িয়েছে, তাহলে একটি সারিতে কতজন? যদি বর্গাকারে দাঁড়ায় তাহলে একটি সারিতে বার করতে হলে তাহলে এর বর্গমূল করতে হবে, হলো। যদি বর্গাকারে ছাত্র বা ছাত্রীদের দাঁড়ায় বা কোনো কিছু যদি বর্গাকারে দাঁড়ায়, তখন একটা সারিতে বার করতে হলে তার বর্গমূল করতে হবে। ওকে, তাহলে একটা সারিতে একটি সারিতে ছাত্র আছে 121। তুমি যারা বর্গনিয়ম তো জানো, 11 × 11, 121কে লিখতে পারি কি 11 × 11, তো জোড় থাকলে বাইরে একটা বেরোবে, তাহলে 11 জন। তারপরে দেখো হচ্ছে একটি কাজ করতে 4 জন লোকের 2 দিন লাগবে, ওই কাজটি 8 জন লোকের কত দিন লাগবে? চারজন লোকের 2 দিন লাগে, তাহলে একজন লোকের কত বেশি দিন লাগবে? এগুলো কিন্তু ভাববে, এক দিয়ে ভাবলে সবসময় কিন্তু কম হয় না। 4 জন লোকের, আচ্ছা লিখে দাও, একটি কাজ, এখানে ফার্স্টে লিখবে, হলো একটি কাজ 4 জন লোকের 2 দিন লাগে, তাহলে ওই কাজটি একজন লোকের তাহলে বেশি দিন লাগবে,
তারপরে কত বলছে, ওই কাজটি 8 জন লোকে, 8 জন লোকের কিছু কম লাগবে, 2 4 4 4টে টিম, তাহলে 1 দিন লাগবে। এই কাজটি দেখো এইগুলোর মধ্যে কোনটি বড় বলেছে, দেখো এটা আমি লিখে নিয়েছি 1/5, 2/10, 3/5। আচ্ছা এটা কিন্তু কাটাকাটি হবে, 2 1 1, 2 2 1 2, 2 5 10, তাহলে এটা 1/5, এটাও 1/5 হচ্ছে, তাই না? এটা দেখো তাহলে কোনটা বড়, এটা 5/3 ভাগ, এটা 5/1 ভাগ, এটা 5/1 ভাগ, তাহলে এইটা বড় হবে। তাহলে অতএব বড় 3/5 হলো। এটা সরাসরি দেখে বলে দিতে পারো, না হলে বড় ছোট যেমন বার করতে হয়, আগের ভিডিওগুলো দেখিয়েছি সেগুলো তোমরা ফলো করতেই পারো। ওকে, দেখো সরলটা করব, প্রথম বন্ধনীর কাজ আগে, তাহলে বাকিগুলো দেখে দেখে তুলে যাব। 2 থেকে 1 বাদ দিলে কত, 1, প্রথম বন্ধনীর কাজ শেষ, তাই প্রথম বন্ধনী দিলাম না। ওকে, তারপরে দেখো এরপর দ্বিতীয় বন্ধনী কাজ, তাহলে বাকিগুলো তুলে যাব শুধু। 3 থেকে 1 বাদ দিলে কত, 2, তৃতীয় বন্ধনীর কাজ 6 থেকে 2 বাদ দিলে কত, 4, এটা তোমরা এক একটাও করতে পারো, নাহলে যেটা বলেছিলাম যে যোগ বিয়োগ চিহ্ন শুধু থাকলে, এই লাইনটার দিকে শুধু যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন আছে, যোগ বিয়োগ চিহ্ন থাকলে কি বলছিলাম, যোগগুলোকে একটা বন্ধনীর ভিতরে যোগ করব, আর বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগগুলোকে একটা বন্ধনীর ভিতরে যোগ করব। তাহলে যোগ একটা আছে, তার জন্য কিছু করার নেই। ওকে, 10 বিয়োগ কত, 7, তখন কত হবে, 3। ওকে, দেখো আমরা এবারে 4 দিকের অঙ্কগুলো করব। দেখো একটি রাস্তা তৈরি করার সময় প্রথম দিনে এত অংশ, দ্বিতীয় দিনে এত অংশ এবং তৃতীয় দিনে এত অংশ কাজ হয়েছে, 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে যোগ করে দেবো। রাস্তাটি কত অংশ কাজ বাকি আছে, সম্পূর্ণ কাজ তো জানি না, সম্পূর্ণ কাজ ধরবো 1 অংশ, তাহলে 1 থেকে, তাহলে সম্পূর্ণ অংশ থেকে 3 দিনে যেটা হয়েছে, 3 দিনের যে মোট কাজটা সেটা বাদ দিয়ে দিলেই সেটাই বাকি কাজ। ওকে, তাহলে দেখো আমি কি লিখতে পারি, 3 দিনে মোট, ফার্স্টে লিখে নাও, ধরি সম্পূর্ণ কাজটি 1 অংশ, যেহেতু কাজটি জানি না অতএব 3 দিনে লিখতে পারো। এখন 3 দিনে মোট কাজ হয়েছে 1/6 যুক্ত 3/10 যুক্ত 1/4। ওকে, এই লসাগু করো, 6 10 আর 4 লসাগু করো, 2 3 6, 2 5 10, 2 2 4, 2 3 6 6 5 3 2 7, তাহলে 7 হলো লসাগু, 6 10 7 10, 10 6 7 6 36, 4 15 15 15, 30 40 50, 30 40 50, 60 61, 61/60 অংশ। ওকে, আচ্ছা এটা একটু মিস্টেক, দেখো এটা কিন্তু 3, এটা 6 না, হলো 3/10, তার জন্য আমাদের উত্তরটা মেলেনি। এটা 3 হলে একটু ভালো করে লিখবে, দেখলে একটু 19-20 হলেই দেখো উত্তর আলাদা হচ্ছে। তাহলে 3/10, এটা 10 6 6 3 18,
18 না, তাহলে এটা তখন 43 হবে না, 43। ওকে, 43/60 অংশ। তাহলে তিন দিনে মোট কাজ হয়েছে 43/60 অংশ। এবার বলছে কত কাজ বাকি আছে। অতএব রাস্তাটির কত কাজ বাকি আছে, অতএব কাজ বাকি আছে দেখো সম্পূর্ণ কাজটা তো এক, মানে পুরো কাজটা এক, আর হয়েছে এইটা, তা পুরোটা থেকে যেটা হয়েছে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা বাকি আছে পাওয়া যাবে। লসাগু 60, তাহলে 17/60 অংশ। ওকে, তারপরে প্রশ্ন দেখো, এত মিটার লম্বা বাঁশের এত মিটার কাদায় ও এত মিটার জলে আছে। তাহলে পুরো বাঁশটা এইটা, এই কাদায় এটা জলে, জল ও কাদায় মোট কতটা আছে, জল ও কাদায় মোট কতটা আছে। তাহলে জলে এইটা, কাদায় এটা, তাহলে এই দুটো যোগ করলে জল ও কাদায় হচ্ছে পাওয়া যাবে। আর জল ও কাদার ওপরে কতটা আছে, তাহলে পুরো বাঁশটা তো এইটা, পুরোটা থেকে এইটা জল ও কাদা যদি বাদ দিয়ে দিই তাহলে জল ও কাদার উপরে কত আছে সেটা জানতে পারবো। এটা ছবি এঁকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওটা ভালো করে দেখবে। জল ও কাদায় মোট আছে, জল ও কাদায় মোট আছে কত, 5.23 আর 7.8 আর 9 হাতে দিল 1, 13.03 মিটার জল ও কাদায় আছে। এবারে বলছে জল ও কাদার উপরে কত আছে, জল ও কাদার উপরে আছে, দেখো পুরো বাঁশটা কত, পুরো বাঁশটা তো 18.9, পুরোটা থেকে যেটা জল ও কাদায় আছে সেটা বাদ দিতে হবে, কত 13.03 বাদ দিয়ে দাও। দেখো এইরকম ধরো পুরো বাঁশ, আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এই পুরো বাঁশটা কত, পুরো বাঁশটা বলছে 18.9, পুরোটা 18.9। আচ্ছা, এইটা ভাবো হচ্ছে কাদায় আছে, হলো কাদায়, ধরো কাদায় কত বলেছে, এইটা কাদায় আর এইটা হচ্ছে জল, হলো। তাহলে কাদায় কত, কাদায় আছে 5.23 নাকি, আর জলে আছে, এটা ধরো জল, জলে আছে কত 7.8, ব্যাপারটা বলছো। তাহলে জল ও কাদায় কি এই দুটো যোগ করেছি, জল ও কাদায় মোট কত আছে এইটা, বলছে জল ও কাদার উপরে কত আছে মানে এইটা, পুরোটা থেকে যদি এই অংশটা বাদ দিয়ে দিই, এই যে পুরোটা এখান থেকে এত দূর কত 18.9, এখান থেকে এত দূর, এইটা থেকে এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে এইটা পড়ে থাকবে জল ও কাদার উপরে। ওকে, তাই হোক, তাহলে দেখো এটাকে আমরা বিয়োগ করে নিচ্ছি, 18.9 থেকে 13.03, এখানে কিছু নেই মানে শূন্য বসাতেই হবে, বিয়োগ যেহেতু করছো। 10 থেকে 3 বাদ দিয়ে গেলে 7, এটা হচ্ছে 8, আচ্ছা 8 থেকে 3 বাদ দিয়ে গেলে 5, তাহলে কত 5.87 মিটার। ওকে, তারপরে দেখো গয়ের দাগের প্রশ্নটা, একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 48 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 5 জন নতুন ওই ছাত্রাবাসে থাকতে আসে। এখন ওই মজুদ খাবারে তাদের সবার কত দিনে চলবে। দেখো গয়ের দাগে করছি। ওকে, তাহলে 15 জন ছাত্রের 48 দিনের, পনেরো জন ছাত্রের 48 দিনের খাবার মজুদ ছিল।
এবার তোমরা এটাকে আগে তোমরা যদি মনে করো তৈরি করবে, ছাত্র সংখ্যা আর কি দিন সংখ্যা হলো। তাহলে এটা কি 15 জন ছাত্র, 15 জন ছাত্রের 48 দিনের খাবার মজুদ ছিল, আরও 5 জন আসে, তাহলে 15 + 5 5, তাহলে 20 জন ছাত্রের কত দিন চলবে, তাই না? এটা ঐকিক নিয়মে তুমি করতে পারো যে মজুদ খাবার 15 জন ছাত্রের 48 দিন চলে, তো একজন ছাত্রের কত আর 20 জন ছাত্রের কত দিন চলবে, ক্লিয়ার? এটাও করতে পারো। আর এমনি সম্পর্ক বার করে করানো হয়নি, দু একটা করিয়ে দিই। দেখো 15 জন ছাত্রের মজুদ খাবার 48 দিন চলে, তাহলে 20 জন ছাত্রের বেশি দিন চলবে না কম দিন চলবে? কিন্তু কম দিন চলবে, কেন? ছাত্র সংখ্যা যে খাবারটা মজুদ ছিল সেই খাবারটা 15 জনের যদি 48 দিন চলে, আরও বেশি যদি ছাত্র আসে তো সেটা তো কম দিন চলবে আরও, তাই না? তাহলে এটা বাড়লো, এটা কমলো, বাড়লে কমে হলে ব্যস্ত সম্পর্ক। এটা 15 ছিল, এটা 20 হলো, আর এটা বলছো যে কমবে, যে 15 জন ছাত্রের মজুদ খাবার 48 দিন চলে, তাহলে 20 জন ছাত্রের মজুদ খাবার কি বেশি না কম দিন চলবে? তাহলে এই যে কম বলছি না, তাহলে এটার থেকে এটা বাড়লে কমে, এটা ব্যস্ত সম্পর্ক দেখবে। তাহলে এখানে যে কোনো পদ্ধতি করতে পারো, ছাত্র সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, অতএব নির্ণয় যেটা বার করতে হবে সেটা লিখব, নির্ণয় দিন সংখ্যা সমান, এখানে যেটা আছে জিজ্ঞাসা চিহ্ন সোজা যেটা আছে সেটা লিখব, কিন্তু ব্যস্ত বললে যা আছে তাই লিখব। মানে যে 15/20, যদি সরল বলতো তাহলে একে 20/15 লিখতাম, হলো? আচ্ছা, 5 × 3 = 15, 5 × 4 = 20, 4 × 1 = 4, 4 × 2 = 8, 12 × 3 = 36 দিন। ওকে, ক্লিয়ার? 36 দিন, নির্ণয় দিন সংখ্যা 36 দিন। অতএব লিখে দিতে পারো, যেহেতু বড় নম্বর আছে তো তাই। অতএব এখন এই মজুদ খাবারে তাদের সবার 36 দিন চলবে। ওকে, দেখো, অতএব লিখে নিয়েছি। এখন ওই মজুদ খাবারে তাদের সবার 36 দিন চলবে। ওকে, তারপরে দেখো আমরা ঘর দাগে প্রশ্ন আছে, দেখো বলছে বাহু অনুযায়ী ত্রিভুজ কয় প্রকার? দেখো এই যে বাহু অনুযায়ী ত্রিভুজ কত প্রকার? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ, হলো? বাহু অনুযায়ী প্রত্যেক প্রকার ত্রিভুজ অঙ্কন করে দেখাও। দেখো আমি লিখছি, বাহু অনুযায়ী ত্রিভুজ 3 প্রকার। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এগুলো তবু বলে দিই কাকে বলে, এখানে লিখতে বলেন। সমবাহু ত্রিভুজ
তোমাকে চেষ্টা করতে হবে সবগুলো বাহু সমান হবে, হলো সবগুলো বাহু তোমাকে সমান করতে হবে। আচ্ছা, তোমরা যারা ছবি আঁকতে পারবে না, একদম কারেক্ট আঁকার জন্য আমি করে দিচ্ছি। দেখো, চিত্র ক, হ্যাঁ, মানে কয়ের চিত্র। তোমরা কি করবে, সমবাহু ত্রিভুজ কেমন আঁকতে হয় দেখে নাও। আমি ধরো 4 সেমি নিলাম ভূমি, হলো 4 সেমি, হলো এই মাপটাকে তুমি নিয়ে নেবে, হলো এই মাপটাকে নিয়ে এদিকে টানবে, আবার এদিকেও টানবে, এই একই মাপ চেঞ্জ করলাম না, তাই না? তার জন্য এটা হয়ে গেল সমবাহু ত্রিভুজ। যেখানে ছেদ করব সবসময় ছেদটা দিতে বলেছি। ওকে, একটু নিচের দিকে আঁকবে, এখানে জুড়ে গেল এ বি সি, হলো সমবাহু ত্রিভুজ আঁকলাম। এরপরে দেখো ক্ষয়ের দাগ দিচ্ছি, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কেমন আঁকবে, চিত্র খ। তুমি ইচ্ছা খুশি ধরো, এখানে ধরো আমি ধরো 4 সেম নিলাম, ওকে। একটা মাপ না, যে কোনো একটা মাপ না, যে কোনো একটা মাপ নিয়ে এদিকে আর এদিকে, দেখো এই দুটো, দেখো এটা তো আমি নিইনি, এটা তো 4, আর এটা এই দুটো দেখো একই, এদিকে নিলাম এদিকে নিলাম, তাহলে হয়ে গেল। তাহলে এই দুটো বাহু, ওকে, তাহলে এ বি সি। এবারে চিত্র গ, এটা বিষমবাহু ত্রিভুজ, মানে বিষম মানে সবগুলো আলাদা, হলো। আমি দেখো বিষম মানে সবগুলো আলাদা, কেমন তুমি আঁকবে দেখো। আমি ধরো এইটা ধরো আমি 5 নিলাম, হলো এটাকে একদম ছোট করে দিলাম ইচ্ছা খুশি। দেখো 3টে মাপ দেখো আলাদা, এ বি সি, হলো এটা বিষমবাহু ত্রিভুজ, ওকে। তার পরের প্রশ্নটা দেখো যেটা আছে, বলছে দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে 6 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ এবং জ্যা নাম চিহ্নিত করো। দেখো একদম প্রথমে আমি কি করব,